আজ আমরা একটা গল্প বলবো। এমন এক দুর্গের গল্প যে একটা গোটা সাম্রাজ্যের জন্মানো, বেড়ে ওঠা আর তারপর ভেঙে পড়ার সব কিছুর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন এই পাথরের দেওয়ালের ভেতরের ইতিহাসটা আজ একটু অন্যভাবে জেনে আসি। সময় এই পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে নিষ্ঠুর গল্পকার। সে নিজের চোখে কত সাম্রাজ্যকে জন্মাতে দেখে, বিকশিত হতে দেখে, আর তারপর ধুলোয় মিশে যেতেও দেখে। আর দিল্লির বুকে দাঁড়িয়ে যদি সময়কে প্রশ্ন করা হয় যে সেই শহরের সবচেয়ে সোনালি আর সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলো কোথায় দেখেছে, তাহলে তার আঙুলটা বোধহয় লাল বেলেপাথরের তৈরি এক বিশাল দুর্গের দিকেই উঠবে। কিন্তু জানেন, একটা মজার ব্যাপার আছে। আমরা যাকে লাল কিল্লা বা রেড ফোর্ট বলে চিনি, তার আসল নাম কিন্তু এটা ছিলই না। এর আসল নাম ছিল কিলা এ মোবারক, যার মানে হল আশীর্বাদ পুষ্ট দুর্গ। এই লাল কেল্লার নামটা তো অনেক অনেক পরে ব্রিটিশদের দেওয়া। তারা এর লাল রঙের দেয়াল দেখেই এই নামে ডাকতে শুরু করেছিল। আর এই আশীর্বাদপুষ্ট দুর্গের গল্প শুরু হয়েছিল একজন বাদশার স্বপ্ন থেকে। এমন একজন বাদশাহ যিনি পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে ভালোবাসতেন। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহান। সালটা ছিল ১৬৩৮। শাহজাহান ঠিক করলেন আগ্রার ভিড় থেকে রাজধানী সরিয়ে দিল্লিতে একটা নতুন শহর বানাবেন। নাম দিলেন শাহজাহানাবাদ। আর সেই শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে এই কিলায় মোবারক। আরে নকশা কে করেছিলেন জানেন? আর কেউ নন, তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ আহমদ লাহোরী। ভাবুন তো, পুরো ১০টা বছর লেগেছিল এই বিশাল দুর্গটা তৈরি হতে। শেষমেশ ১৬৪৮ সালে এর কাজ সম্পূর্ণ হয়। চলুন এবার একটু সময়ের চাকা ঘুরিয়ে দিই, ফিরে যাই সেই সোনালী যুগে, আর এই স্বর্গের মতো দুর্গের ভেতরে একটা চক্কর কেটে আসি। দুর্গের যে প্রধান প্রবেশদ্বার, সেটার নাম হল লাহোরি গেট। কেন? কারণ এর মুখটা ছিল লাহোর শহরের দিকে। খুব সহজ, কিন্তু আপনি যদি এখন যান, গেটটা কিন্তু সরাসরি দেখতে পাবেন না, কারণ এর সামনে একটা বাঁকানো দেওয়াল আছে, যেটা শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব নিরাপত্তার জন্য তৈরি করিয়েছিলেন। আর এই দেয়ালটা দেখে আগ্রার কেল্লায় বন্দী শাহজাহান তার ছেলে আওরঙ্গজেবকে একটা চিঠি লিখেছিলেন। কি লিখেছিলেন জানেন? তিনি লিখেছিলেন, পুত্র, তুমি এই প্রাচীর তৈরি করে দুর্গ সুরক্ষিত করনি, বরং দুর্গরূপী বধূর মুখে ঘোমটা পরিয়ে দিয়েছ। সেই থেকে ইতিহাসে এই প্রাচীর ঘোমটা দেওয়া প্রাচীর নামেও পরিচিত হয়ে গেল। গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখের সামনে পড়বে ছাত্তা বাজার। এটা ছিল মূলত রাজপরিবারের মহিলাদের জন্য একটা শপিং অর্কেড। পারস্য, তুরস্ক থেকে আসা সেরা রেশম, গহনা আর সুগন্ধি সব পাওয়া যেত এখানে। এরপরেই আসে নহবাতখানা, বা বলতে পারেন ড্রাম হাউস। এখানে দিনে 5 বার সঙ্গীত বাজানো হতো সময় জানানোর জন্য, আর বাদশার আগমনের ঘোষণাও এখান থেকেই হতো। যদিও এই সুরের জায়গায় পরে রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল, ভাবা যায়। নওবতখানা পেরিয়ে এগোলেই সামনে আসে বিশাল দিওয়ানে আম। লাল বেলেপাথরের বড় বড় থামের ওপর দাঁড়িয়ে থাকা এই হলটা ছিল সাধারণ মানুষের জন্য। মানে এখানে একজন গরিব ফকির থেকে শুরু করে একজন সাধারণ কৃষক, যে কেউ সরাসরি বাদশার কাছে তাদের নালিশ জানাতে পারত। এটাই ছিল মুঘলদের বিচার ব্যবস্থার কেন্দ্র। আর এখানেই ছিল বাদশার সেই বিখ্যাত মার্বেলের সিংহাসন। একে বলা হতো পৃথিবীতে ঈশ্বরের ছায়ার বাসস্থান। এর পেছনের কালো মার্বেলের দেওয়ালে রঙিন দামি পাথর খোদাই করে যে অসাধারণ শিল্পকর্ম তৈরি করা হয়েছিল, তাকে বলা হয় পারচিনকারি। কি নেই তাতে? পাখি, ফুল, এমনকি একজন গ্রিক দেবতার ছবিও খোদাই করা ছিল। দিওয়ানে আম তো ছিল সাধারণের জন্য। এবার চলুন যাওয়া যাক কেল্লার সেই সবচেয়ে গোপন, সবচেয়ে বিশেষ ঘরে, যেখানে লুকিয়ে আছে ময়ূর সিংহাসনের সেই বিখ্যাত গল্প। দিওয়ানে খাস নাম শুনলেই বোঝা যায় এটা ছিল বাদশার একদম ব্যক্তিগত দরবার। এর দেয়ালগুলো ছিল ধবধবে সাদা মার্বেলের, আর তাতে বসানো ছিল আসল চুনি, পান্না, নীলার মতো দামি পাথর। ভাবুন একবার, ছাদটা ছিল নিরেট রূপোর তৈরি, আর এর খেলানে ফার্সি ভাষায় লেখা ছিল সেই বিখ্যাত লাইন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই, এখানেই, এখানেই। আর এই স্বর্গের ঠিক মাঝখানে রাখা ছিল মুঘল সাম্রাজ্যের গর্ব, তার সবচেয়ে বড় অহংকার, তাকতে তাউস, মানে ময়ূর সিংহাসন। খাঁটি সোনা আর অসংখ্য হিরে জহরাত দিয়ে তৈরি এই সিংহাসনের ঠিক মাঝখানে জ্বলজ্বল করত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হীরা কোহিনূর। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, সময় চিরকাল একরকম থাকে না। যে কেল্লা একদিন ঐশ্বর্য আর গৌরবের চূড়া দেখেছিল, তাকেই এমন এক ভয়াবহ ধ্বংসলীলা দেখতে হয়েছিল, যা মোগলরা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি। সময়টা ছিল ১৭৩৯।
পারস্যের শাসক নাদির শাহ দিল্লির ধনসম্পদের লোভে এই শহর আক্রমণ করেন। নাদির শাহ দিল্লিতে যে হত্যালীলা চালিয়েছিলেন, বলা হয় যমুনার জল নাকি লাল হয়ে গিয়েছিল। তিনি ওই দিওয়ান-এ-খাসকে, ওই স্বর্গকে নির্দয়ভাবে লুট করেন, আর যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যান সেই অমূল্য ময়ূর সিংহাসন আর কোহিনূর। ওই আক্রমণের পর থেকেই আসলে মুঘল সাম্রাজ্যের সূর্য ডোবার পালা শুরু হয়, আর লাল কেল্লার গল্পও তার সবচেয়ে করুণ অধ্যায়ে এসে পৌঁছায়। এরপর এলো 1857। মহাবিদ্রোহের পর যখন ব্রিটিশরা কেল্লাটা দখল করল, তারা এর প্রায় 80% সুন্দর সুন্দর মহল, বাগান সব ভেঙে গুড়িয়ে দিল। কেন? নিজেদের সৈন্যদের জন্য ব্যারাক বানাবে বলে। আজও দেখবেন ওই অসাধারণ মুঘল স্থাপত্যের পাশে কেমন বেমানানভাবে দাঁড়িয়ে আছে ওই সাদামাটা ইটের ব্যারাকগুলো। তবে ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসটা বোধহয় অপেক্ষা করছিল শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের জন্য। ভেবে দেখুন একবার, যে দিওয়ান-ই-খাসে বসে তার পূর্বপুরুষরা গোটা হিন্দুস্তানের ভাগ্য লিখতেন, সেই একই ঘরে ৮২ বছরের বৃদ্ধ সম্রাটকে দাঁড় করানো হলো বিশ্বাসঘাতকতার অভিযোগে, আর সেখান থেকেই তাকে নির্বাসনে পাঠানো হলো রেঙ্গুনে। নির্বাসনে নিজের দেশ, নিজের কেল্লার কথা ভেবে দুঃখে তিনি একটা গজল লিখেছিলেন, যার মানেটা ছিল অনেকটা এরকম: কি দুর্ভাগ্য জাফর, তোমার দাফনের জন্য তোমার প্রিয় দেশের দুবৎ জমিও জুটল না। কিন্তু একটা সাম্রাজ্যের পতনের সঙ্গেই কি একটা দুর্গের গল্প শেষ হয়ে যায়? না, বরং এখান থেকেই শুরু হয়েছিল একটা নতুন ভোরের গল্প। 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই লাহোরি গেটের প্রাচীর থেকেই স্বাধীন ভারতের তেরঙ্গা ওড়ালেন, আর সঙ্গে সঙ্গে লালকেল্লা একটা পরাজিত সাম্রাজ্যের প্রতীক থেকে হয়ে উঠল একটা নতুন স্বাধীন জাতির আত্মবিশ্বাসের প্রতীক। আর 2007 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে আজ যখন আমরা লাল কেল্লার দিকে তাকাই, কি দেখি আমরা? একটা সাম্রাজ্যের শেষ, নাকি একটা নতুন জাতির শুরু? হয়তো দুটোই। এই দেওয়ালগুলো হয়তো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আসল সম্রাট আসলে সময়।